Hello everyone, welcome back to Axle Dynamics. 300 SR যেহেতু 95 রনের ফিউল লাগে, সবাই উঠে পড়ে লাগছে ভালো একটা অকটেন বুস্টার খোঁজার জন্য, যে কোন অকটেন বুস্টারটা দেওয়া যায়। যদিও ইসিও আপডেটের পরে এই সমস্যাগুলো চলে গেছে, যারা ইসিও আপডেট দেন তারা স্টিল কিন্তু এই সমস্যাগুলোতে ভুগতেছে ফিউল নিয়ে। তো অকটেন বুস্টার দিয়ে তাদেরকে কাজ চালাতে হচ্ছে। অ্যাকচুয়ালি শুধুমাত্র সিএফ এর বাইকগুলো না, টাইটার এমিশন স্ট্যান্ডার্ডে যতগুলা বাইক আছে সবগুলা বাইকে যদি বাজি ফিউল পড়ে ওগুলা ধাক্কাধাক্কি শুরু করে। এখন সেটা ইউরো 5+ স্ট্যান্ডার্ডের হইতে পারে, বা BS5, BS6, BS7 যেগুলো কিনা ইউরোপীয় স্ট্যান্ডার্ডটাকে ডিরেক্টলি কপি পেস্ট করে আর কি, সেগুলোও হইতে পারে। তো বিশেষ করে BS7টা তাদের লেটেস্টটা, ওই স্ট্যান্ডার্ডের যে বাইকগুলো এগুলো দেখবেন যে বাজে তেল পড়লে ধাক্কাধাক্কি শুরু করতেছে। আলটিমেটলি ইঞ্জিনটাকে আমাদের প্রোটেক্ট করার জন্য অকটেন বুস্টারের কোনো বিকল্প নেই। এখন মার্কেটে এত অকটেন বুস্টার বেরোইছে, কোনটা কাজে দিতেছে কোনটা কাজে দিচ্ছে না। অনেকেই দেখা যায় যে অকটেন বুস্টার দিয়ে একটা প্লেসিবো এফেক্ট আর কি, মনে করে যে তার বাইকটা মনে ভালো চলতেছে, আসলে না, ওই জাহালা তাহাই কোদের কোনো এফেক্টই করতেছে না, মিথ্যে মাঝখান দিয়ে কতগুলো টাকা ঢালতেছে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই সাবজেক্টটা নিয়ে হবে যে কোন অকটেন বুস্টারগুলো আপনার জন্য এফেক্টিভ, আর ভালো অকটেন বুস্টার চিনার উপায় কি। তো আপনাদের কি মনে আছে লাস্ট দুইটা ভিডিওতে আমি অকটেন বুস্টার প্লাস রন এই দুইটা নিয়ে একটা আলোচনা করার কথা ছিল, বাট ভিডিওগুলো পটেনশিয়ালি বড় লং হয়ে যাচ্ছে, তো যে কারণে আমি সেখানে এটা করিনি। আজকে ভিডিওটা বেসিক্যালি ওই দুইটা ভিডিওতে যে যে কথাগুলো বলা হয় নাই সেগুলো শুদ্ধ এখানে থাকবে। শুরু করতেছি ক্রুড অয়েল কীভাবে রিফাইন করে সেই প্রসেসটা নিয়ে। আমরা খুব বেশি ইনডেপথে যাব না, জাস্ট রন জিনিসটা বোঝার জন্য যতটুকু কাজ চলার মতো নলেজ দরকার অতটুকু দিয়েই আমরা ডিরেক্ট অকটেন বুস্টারের আলোচনায় চলে যাব। ইনফোগ্রাফিকটা একটু খেয়াল করেন। আমি ক্রুড অয়েল নিলাম, ক্রুড অয়েল নিয়ে এটাকে ডিসল্টিং করলাম, যাতে করে ওই তেলের আমার ক্রুড অয়েলের মধ্যে কোরোসিভ যে সল্টগুলো আছে, লবণগুলো আছে, সেগুলো যাতে সরে যায়, আর কিছু সলিডস থাকে ওই সলিডসগুলোও যাতে এটা আর না থাকে। দেন গিয়ে মেইনলি ডিস্টিলেশনে আসে। এই ডিস্টিলেশন প্রসেসের সময় আমরা যে ফিউলগুলো দেখি না, ওখানে গিয়ে আমার ক্রুড অয়েলটা বিভিন্ন ভাগে ভাগ হয়। এখন প্রশ্ন এই ভাগগুলা কি, এটার মধ্যে আমরা আসতেছি নেক্সট। তো এই ক্রুড অয়েলকে ডিস্টিলেশন করার সময় যে এন্ড প্রোডাক্টটা, সেটা একটা টাওয়ারে গিয়ে জমা করা হয়। এই ডান পাশে যে ইনফোগ্রাফিকটা, এটাকে আমরা সেই টাওয়ারটা ধরি, হ্যাঁ। তো এই টাওয়ারের মধ্যে সবচেয়ে ভারী যে জিনিসগুলো এগুলো সবার নিচে জমা হয়, আর সবচেয়ে হালকা জিনিসগুলো সবার উপরে থাকে। সবার উপরে অবভিয়াসলি গ্যাসেসগুলো থাকবে, সেটা ন্যাচারাল গ্যাসেস হোক বা এলপিজি হোক ওগুলা। দেন গিয়ে আসে ন্যাপথা। এই ন্যাপথাটাই গিয়ে আমাদের মেইন পেট্রোল, যেটা আমরা আমাদের বাইকে আমাদের গাড়িতে ইউজ করতেছি। দেন আরেকটু ভারী গিয়ে ক্যারোসিন। এই ক্যারোসিনটা জেট ফুয়েল হিসেবে ইউজ করা হয়। দেন গিয়ে আসে ডিজেল, যেটা গাড়িতে আপনার ডিজেল ইঞ্জিনের গাড়িতে ইউজ করে সেটা। এই ডিজেলের পরে আসে গিয়ে আপনার, আমরা যে বাইকে মিনারেল অয়েল ইউজ করি না, বা গাড়িতে যে মিনারেল অয়েল ইউজ করি সেই অয়েলগুলো আর কি। এরপরে আসে ফিউল অয়েল। এই আমি যদিও মিনারেল অয়েলের জিনিসটা এখানে খেয়াল লিখি নাই, বাট আছে কিন্তু। দেন গিয়ে ফিউল অয়েল। ফিউল অয়েলগুলো আরও ভারী, এগুলো আপনার বিশাল বড় বড় যে ইঞ্জিনগুলো আছে, সেটা এবার পাওয়ার প্ল্যান্টে হোক বা জাহাজের যে ইঞ্জিনগুলো আপনার, এগুলোর মধ্যে এই ধরনের তেলগুলো ব্যবহার করা হয়। সবার লাস্টে আসে আপনার অ্যাসফল্ট, ওই যেটা আমরা রাস্তার মধ্যে ইউজ করি, বিটুমেন আর কি। ওই জিনিসগুলো রেজিডিউ হিসেবে সবার নিচে থাকে। ওকে, এবার ন্যাপথাটার দিকে আবার একটু ফিরে যাই আমরা। এই যে স্ট্রেট রান যে ন্যাপথাটা আছে না, ডিস্টিলেশনের পরে যেটা আসে, এটা খুবই লো রনের হয়, আপনার 60 বা 70 এরকম রনের হয়। বাট মডার্ন ইঞ্জিনগুলো তো হাই রন ডিমান্ড করে, আপনার 90 টু ইভেন 100+ রনও তাদেরকে দিতে হয়। তো এই র ন্যাপথাটার দেন গিয়ে অকটেন নাম্বারটা ইনক্রিজ করতে হয় যদি মডার্ন ইঞ্জিনগুলোতে সেটা ব্যবহার করতে হয়। এখানেই আবার আমরা আমাদের বামের যে ইনফোগ্রাফিকটা ওইটাতে চলে যাই। বেসিক্যালি এই যে অকটেন নাম্বারটা ইনক্রিজ করার যে প্রসেসটা আছে না, এটাকে ডাউনস্ট্রিম প্রসেসিং বলে। এখন এই প্রসেসগুলো অনেকগুলো নাম আছে: ক্যাটালিটিক রিফর্মিং, আইসোমারাইজেশন, অ্যালকাইলেশন, ক্র্যাকিং। এখন ফাইনাল যে গ্যাসোলিনের যে এন্ড প্রোডাক্টটা, এটা এই যে এতক্ষণ যে প্রসেসগুলোর নাম শুনলেন না, এগুলোর সবগুলার একটা মিক্সচার হয়। এটা ওখানে রিফর্মেট থাকে, অ্যালকাইলেট থাকে, আইসোমারেট থাকে,
ক্র্যাকড গ্যাসোলিন থাকে আর প্লাস হচ্ছে অ্যাডিটিভস যেমন হচ্ছে ইথানল টাইপসের যে অ্যাডিটিভসগুলো আছে না, ওগুলা হচ্ছে আপনার থাকে। তো এই ব্লেন্ডিংটা কেন করে? এই ব্লেন্ডিংটা করে যাতে করে হচ্ছে আপনি আপনার টার্গেট রনটা যাতে হিট করতে পারেন। এখন সেটা 91 হইতে পারে, 95 হইতে পারে, 98 হইতে পারে, হোয়াটএভার। তো প্রপার কান্ট্রিগুলোতে এই রন নাম্বার সহ পেট্রোলটা হচ্ছে গ্যাস স্টেশনে আপনার লিখে দেয় যে এই গ্যাসোলিনটা হচ্ছে এই রনের। তো মানুষ হচ্ছে তাদের ইঞ্জিনের স্পেসিফিকেশন অনুসারে ওই এক্স্যাক্ট রনের যে তেলটা ওইটাই হচ্ছে নেয়। এখন এই হায়ার রনের পেট্রোল আপনার দরকার কি জন্য? এটা বেসিক্যালি হচ্ছে নকটা প্রিভেন্ট করার জন্য। আমি লাস্ট ভিডিওতে নকটা নিয়ে বিস্তারিত বলছিলাম, এখানে অত ডিটেলসে হচ্ছে আমি যাচ্ছি না, জাস্ট এতটুকু বলি ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের যে কম্বাসশন সাইকেলটা, এটা একটা কন্ট্রোল একটা প্রসেস, কিন্তু লো রনের যে ফিউলগুলো আছে না, ওগুলোর মধ্যে হচ্ছে এই প্রসেসটা অনেকটা আনকন্ট্রোলড হয়ে যায়। তো আনকন্ট্রোলড হওয়ার কারণে আপনার যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভেতরে প্রেশার, টেম্পারেচার এগুলো হচ্ছে বেড়ে যাওয়ার কারণে আপনার ওই ফিউলটা নিজে হচ্ছে জ্বলে একটা আনকন্ট্রোলেবলি সে হচ্ছে বার্ন হইতে থাকে। তো এটাকেই হচ্ছে বেসিক্যালি নকিং বলে। এখন আমাদের দেশে তো হচ্ছে আমরা আলটিমেটলি কি পেট্রোল নিতেছি সেটা জানার কোনো উপায় নেই। ওরা লোয়ার গ্রেডের যে পেট্রোলটা এটাকে জাস্ট পেট্রোল বলে, হায়ার গ্রেডের পেট্রোলটাকে হচ্ছে ওরা অকটেন বলতেছে। তো এই অকটেনটা এটা রন নাম্বার কত জানার টোটালি কোনো উপায় নেই। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের তো গাড়ির ইঞ্জিনগুলোও হচ্ছে এই তেলগুলো একদিন ধরে ইউজ করেও যাচ্ছে, করতেছিল, এখনও করতেছে। তো গাড়ির ইঞ্জিনগুলো এটার প্রতি এতটা সেন্সিটিভ না কেন? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি এটা এক্সপ্লেন করতেছি। গাড়ির যে ইঞ্জিনগুলো ওগুলোর মধ্যে কিছু নক সেন্সর থাকে। এখন নক সেন্সরগুলো এগুলো দে কাম ইন ভেরিয়াস ফর্মস। এখন সেটা ভাইব্রেশন সেন্সর হইতে পারে অথবা পাইজো ইলেকট্রিক সেন্সর হইতে পারে। আপনারা যারা মিউজিক করেন তারা হচ্ছে যে ইলেকট্রিক গিটারগুলো ইউজ করেন না, একটু দামি ইলেকট্রিক যে গিটারগুলো, যেমন মিউজিক ম্যানের যে গিটারগুলো, স্পেশালি জন পেট্রুচির সিরিজ, ওই ড্রিম থিয়েটারের যে গিটারিস্ট পেট্রুচির যে লাইন আপটা আছে, ওই লাইন আপের মধ্যে হচ্ছে দেখেন পাইজো ইলেকট্রিক সেন্সর থাকে, পাইজো ইলেকট্রিক পিক আপ থাকে। তো এটা বেসিক্যালি আপনার যে গিটার যে বডিটা আছে, বডিটার যে অ্যাকুস্টিক যে ভাইব্রেশনসগুলো ওগুলো নেয়, নিয়ে ইলেকট্রিক গিটার থেকে হচ্ছে অ্যাকুস্টিক গিটারের সাউন্ড হচ্ছে অনেকটা মিমিক করে নিয়ে আসতে পারে। তো গাড়ির ইঞ্জিনের যে পাইজো ইলেকট্রিক যে সেন্সরটা ওইটাও কাইন্ড অফ ওরকমই কাজ করে। এখন ওই ইসিউটা কিভাবে প্রোগ্রাম করা হয়েছে ওইটার উপরে বেস করে এখন এমন হইতে পারে ইসিউটা আইদার নক ডিটেক্ট করতেছে অথবা ইসিউর প্রোগ্রামটা অ্যাডভান্সড, যে সে নকের কাছে যখন চলে যাচ্ছে গাড়িটা সেটা সে ওই বুঝতে পারে। তো বুঝলে তখন সে করে কি আপনার টাইমিংটা একটু রিটার্ড করে দেয়, রিটার্ড করে দিলে আপনার নকিংটা হচ্ছে স্টপ হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি ইসিউটা হচ্ছে অ্যাকচুয়ালি শিখে নিচ্ছে যে সে নক লিমিটের কতটুকু কাছে। বাট তাই বলে এই না যে হচ্ছে ইসিউটা স্মার্ট হওয়া সত্ত্বেও আপনি আপনার গাড়ি থেকে ফুল পাওয়ারটা পাচ্ছেন। সে যেহেতু টাইমিংটা রিটার্ড করে দিচ্ছে, অবভিয়াসলি আপনার থ্রটল রেসপন্সটা কমে যাচ্ছে। তো যতক্ষণ না আপনি প্রপার ফিউল হচ্ছে তার মধ্যে দিবেন, সে করবে কি আপনার টাইমিংটা রিটার্ড করে রাখবে। প্রপার ফিউল দেওয়ার পরে সে হচ্ছে ওইটাকে অ্যাসেস করার পরে দেন গিয়ে হচ্ছে আপনার টাইমিংটা সে অ্যাডভান্স করে আস্তে 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 আপনার গাড়ির যে ফুল পাওয়ারটা সেটা হচ্ছে আনলক হবে ওখানে। এখন ধরেন আপনার গাড়ির রেটেড ফিউল হচ্ছে 91 রকটেন, কেমন? আপনি 87 দিলেন, তার পারফরমেন্স হচ্ছে কিছুটা ফল করবে। এভাবে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আপনি যখন 91 দিবেন গাড়ির যে ফুল পাওয়ারটা সেটা পাবেন। কিন্তু তাই বলে আপনি যদি 93 দেন, গাড়ি সাডেনলি হচ্ছে তার টিউনিং চেঞ্জ করে এখন এক্সট্রা আরও পাওয়ার প্রডিউস করা শুরু করবে না। আপনি 93 ভরেন, 93, 95 ভরেন, 97 ভরেন, ডাজন্ট ম্যাটার, যত ভালো কোয়ালিটির ফিউলই ভরেন না কেন, যেহেতু গাড়ির ইঞ্জিনটা টিউন করা হয়েছে 91 অকটেনের জন্য, আপনি 91 পর্যন্তই হচ্ছে তার পাওয়ারটা পাবেন। এরপরে হচ্ছে দামি ফিউল ইউজ করে অ্যাকচুয়ালি কোনো লাভ আসবে না। এখন বাইকের ক্ষেত্রে এটা একটু ভিন্ন, কারণ আমাদের বাইকে যে ইসিউগুলো ওগুলা এত অ্যাডভান্স না গাড়ির মতো। তো যে কারণে হচ্ছে এটা অন দ্য ফ্লাই যে আপনার টাইমিংটা অ্যাডভান্স করবে বা রিটার্ড করবে সেটা সে পারে না। এটার রেদার ইসিউতে যে ম্যাপিংটা দেওয়া থাকে ওই ম্যাপিং অনুসারেই সে হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচারটা হচ্ছে অলওয়েজ কন্ট্রোল করে। এক্স্যাক্টলি এই কারণেই আমাদের বাইকের যে ইঞ্জিনগুলো এগুলো ফিউলের প্রতি হচ্ছে গাড়ির থেকে অনেক বেশি সেন্সিটিভ। এখন আপনার বাইকটা যদি 87 রানের জন্য টিউন করা হয়, আপনি রেগুলার পেট্রোল দিয়ে হচ্ছে কাজ চালাতে পারবেন, আপনার এর থেকে হায়ার গ্রেডে কিছু লাগবে না। বাট সেটা হয় হচ্ছে আপনার অনেক রিল্যাক্স যে ইঞ্জিনগুলো ওগুলোর মধ্যে 300 এসআরের যে মোটামুটি হাই কম্প্রেশন রেশিওর যে ইঞ্জিনটা, বা 250 এসআরেরটাও হচ্ছে মোটামুটি হাই কম্প্রেশনের।
বা আপনার ডিউক 390 যেটা কিনা মারাত্মক হাই কম্প্রেশন রেশিও। তো আপনি যত হচ্ছে হাই পারফরমেন্স ইঞ্জিনে যাবেন আপনার কম্প্রেশন রেশিওটা তত ইউজুয়ালি বেশি হয়। আর কম্প্রেশন রেশিও যত বেশি হবে আপনার তত বেশি রনের পেট্রোল হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। এখন ডিস্টিলেশন প্রসেসের সময় মনে আছে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে ওরা রন নাম্বারটা ইনক্রিজ করে। এখন আমাদের দেশে যদিও বিপিসি হচ্ছে ঠিক করে দিয়েছে যে পেট্রোলের গ্রেডটা হচ্ছে 87 রনের হবে আর অকটেনটা মোস্ট প্রবাবলি আমার জানা মতে 91 হয়। বাট আমাদের যেটা আমাদেরকে অকটেন বলে বেচে এটা 87 আছে কিনা আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তো দ্যাটস ওয়াই এখন আমাদেরকে হচ্ছে অকটেন বুস্টার ইউজ করতে হয়। এখন হাউ ডাজ অকটেন বুস্টার্স ওয়ার্ক? টিপিক্যাল অকটেন বুস্টারগুলোতে কিছু এডিটিভস থাকে। এই এডিটিভসগুলাই ওভারঅল যে ফিউল মিক্সচারটা ওইটার রন নাম্বারটা হচ্ছে উপরের দিকে উঠায় নিয়ে আসে। কিছু এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন অ্যারোমেটিক্স। এরা হচ্ছে কিছু কমপ্লেক্স হাইড্রোকার্বন যাদের শেপটা হচ্ছে রিং শেপ, মানে অ্যারোমেটিক ফর্মে তাদের মলিকুলার যে স্ট্রাকচারটা এটা। এদের প্রচুর হাই রেজিস্ট্যান্স টু নক থাকে। আপনার এদের রং রেটিং বেশিরভাগ সময় হচ্ছে 110-এর উপরে থাকে। আপনার টোলিন যেটা, এটা রেস ফিউলে হচ্ছে রেস ফিউল যে ব্লেন্ডগুলো আছে এগুলোর মধ্যে খুব কমন। এটার রন নাম্বার হচ্ছে আপনার 114। আর জাইলিন এটাও হচ্ছে আপনার রেস ফিউল ইউজ করে, খুবই কমন। এটার রন নাম্বার হচ্ছে 117। টোলিন তো আপনার যে ডিআইওয়াই যে রেস ফিউলের মিক্সচারগুলো আছে ওগুলোর মধ্যে খুবই কমন। আপনার মানুষ বেশিরভাগ সময় 20-30% ব্লেন্ড পাম্প গ্যাসের সাথে 20-30% ব্লেন্ড দিয়ে তারপর হচ্ছে ইউজ করে। বাট এগুলো একটা প্রবলেমও আছে। এটা হচ্ছে আপনার যে ফিউল সিস্টেমের যে কম্পোনেন্টগুলো আছে, আপনার ওখানে যে সিলগুলো আছে, হাই কনসেন্ট্রেশনে যদি এগুলো ইউজ করেন না ওগুলোকে আপনার অ্যাটাক করতে পারে। তারপর আস্তে আস্তে হচ্ছে অ্যালকোহল। এগুলাও হচ্ছে আপনার খুবই হাই রেজিস্ট্যান্স টু নক হয়। যেমন এথানলের হচ্ছে আপনার রন নাম্বারটা হয় হচ্ছে 108, আর মেথানলের ক্ষেত্রে সেটা 110-এর উপরে হইতে পারে। দেখবেন কিছু অকটেন বুস্টার হাতে নিলে, অ্যালকোহল হাতে নিলে যেরকম হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগে না, এরকম ঠান্ডা লাগতেছে। বেসিক্যালি হচ্ছে ওইটার মধ্যে হচ্ছে আপনার এথানল অথবা মেথানল আছে। এদের সুবিধাটা হচ্ছে এরা ক্লিনলি হচ্ছে বার্ন হয় আর খুব ফাস্টও বার্ন হয়। তো যে কারণে হাই কম্প্রেশন রেশিও যে ইঞ্জিনগুলো বা টার্বোচার্জ যে ইঞ্জিনগুলো ওগুলোর ক্ষেত্রে এই এথানল ব্লেন্ড বা মেথানল ব্লেন্ডের যে ফিউলগুলো ওগুলো খুব ভালো কাজ করে। বাট ডাউনসাইডগুলো কি? ডাউনসাইড হচ্ছে আপনার অ্যালকোহল হচ্ছে হাইগ্রোস্কোপিক, মানে এটা ওয়াটার অ্যাবজর্ব করে। তো আপনি যদি আপনার ট্যাঙ্কের মধ্যে এথানল ব্লেন্ডের ফিউল নিয়ে যদি অনেকদিন যদি রেখে দেন না, অনেকদিন পরে এসে দেখবেন যে হচ্ছে আপনার পানিতে ভরে গেছে উপরের অংশটা আপনার ফিউল ট্যাঙ্কের। এটার কারণে আপনার ফিউল লাইন বলেন বা ট্যাঙ্কের মধ্যে কোরোশন হয়। আর তাছাড়া পার লিটার হিসাবে যদি ধরেন 1 লিটার পেট্রোলের তুলনায় 1 লিটার এথানল বা মেথানলে আপনার এনার্জিটা হচ্ছে কম হওয়ার কারণে আলটিমেটলি আপনার দেখা যাচ্ছে যে মিক্সচারে আপনার পার লিটার খরচ বেশি হচ্ছে। তো যে কারণে আপনার ওভারঅল যে ফিউল কনজাম্পশন এটা হচ্ছে বাইরে যাবে। এথানলে খুব কমন ইউজ দেখবেন আপনার E10 থেকে E85 যে ফিউল ব্লেন্ডগুলো আছে ওগুলাতে এথানল ইউজ করে। আর ড্র্যাগ রেসিং বলেন বা ওপেন হুইল যে মোটর স্পোর্টগুলো আছে ওগুলোর মধ্যে মেথানল খুবই পপুলার। আর আরেক টাইপের এডিটিভ হচ্ছে মেটাল বেসড যে এডিটিভসগুলো, এগুলা কমন হচ্ছে, যেমন এক্সাম্পল হচ্ছে MMT, টেট্রাইথাইল লেড। MMT কি জিনিস? MMTর ফুল ফর্মটা হচ্ছে মেথাইল সাইক্লোপেন্টাডাইনাইল ম্যাঙ্গানিজ ট্রাইকার্বনাইল। আর টেট্রাইথাইল লেড হচ্ছে লেডের যে গ্যাসোলিনগুলো দেখেন না, ওই লেডেড গ্যাসোলিনগুলোর মধ্যে হচ্ছে এটা ইউজ করে। আগে খুব কমন ছিল এই জিনিসটা, আপনার রনটাকে বুস্ট করার জন্য এই লেডেড গ্যাসোলিন মানুষ ইউজ করতো। বাট সমস্যাটা হচ্ছে মেটাল বেসড যে এডিটিভসগুলো আছে এগুলো আমাদের হিউম্যানসদের জন্য, এনভায়রনমেন্টের জন্য, ইভেন আমাদের যে ক্যাটালিটিক কনভার্টারগুলো আছে ওগুলোর জন্য হচ্ছে হার্মফুল। আর তাছাড়া আপনার যে স্পার্ক প্লাগটা আছে, অক্সিজেন সেন্সর আছে, ওগুলোকে ফাউল করে ফেলে। এই যে কারণে স্ট্রিট যে ফিউল যেগুলো আছে মোস্ট কান্ট্রিতে এগুলা ইউজ করা কমপ্লিটলি ইলিগাল। শুধুমাত্র যে রেস ট্র্যাকগুলো আছে, রেস ট্র্যাকগুলো পাশে যে পাম্পগুলো হয়, স্পেশাল পাম্পগুলো, ওগুলার মধ্যে কিছু কিছু ইয়েতে তারা হচ্ছে এটা বেচে, কারণ রেস কারগুলোতে হচ্ছে হাইরনের ফিউল ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে ওখানে অনেক সময় এই টাইপসের ফিউলগুলো পাওয়া যেতে পারে। বাট MMTটা যদি খুবই স্মল অ্যামাউন্টে যদি ইউজ করা হয় সেক্ষেত্রে হচ্ছে কিছু ফিউলে হচ্ছে স্টিল অ্যালাউড। আর লাস্ট আরেকটা টাইপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অক্সিজেনেট। এটার এক্সাম্পল হতে পারে MTBE, ETBE। MTBEর ফুল ফর্ম হচ্ছে মেথাইল থার্ড বিউটাইল ইথার, আর ETBE হচ্ছে জাস্ট ইথাইল থার্ড বিউটাইল ইথার। এই দুইটাই হচ্ছে কম্বাসশন যে ক্যারেক্টারিস্টিক্স আছে ওইটাকে হচ্ছে ইমপ্রুভ করে।
আপনার এগুলোর মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেনটা হচ্ছে আপনার যে ফিউলটা আছে এটা একটা কমপ্লিট বার্ন হইতে হেল্প করে। আর এই এমটিবি ইটিবি দুইটারই হচ্ছে রন আপনার 110-এর উপরে। বাট ডাউনসাইডগুলো কি? ডাউনসাইড হচ্ছে আপনার কিছু অ্যাকচুয়ালি অনেকগুলো কান্ট্রিতে গ্রাউন্ড ওয়াটারের কন্টামিনেশনের কনসার্নের কারণে এগুলো এমটিপি হচ্ছে এখন ব্যান করে দিছে। বাট স্টিল কিছু কিছু পার্টস অফ দ্য ওয়ার্ল্ডে আপনার এখনও এটা অকটেন ইমপ্রুভার হিসেবে ইউজ করা হয়। আর এখন অনেকটা লেস কমন, যেহেতু অক্সিজেনেট হিসেবে আপনি এথানল ইউজ করতে পারবেন। তো মানুষ হচ্ছে এখন এই এমটিবি ইটিবি এগুলোর বদলে রাদার হচ্ছে এথানল ইউজ করতেছে অক্সিজেনেট হিসেবে। আচ্ছা, এতক্ষণ যা যা আলোচনা করলাম এটার পুরো জিনিসটা যে আপনার 100% বুঝতে হবে ওরকম না। একটা জিনিস তো মনে হয় বুঝতেছেন যে যতগুলো অ্যাডিটিভ টাইপ নিয়ে আছে কথা বললাম সবগুলাই কিন্তু হচ্ছে ডাউনসাইডগুলো দেখেন কি, এগুলো টক্সিক, রাবারের প্রতি হচ্ছে করোসিভ, কোনোটা ওয়াটার অ্যাবজর্ব করে, এনার্জিটা লো, তারপরে আপনার সেন্সর ক্যাটালিটিক কনভার্টে ড্যামেজ করতে পারে, আপনার এনভায়রনমেন্টাল ড্যামেজ করতে পারে, ইভেন রেগুলেটরি ব্যান্ডসও হচ্ছে এগুলোর উপরে আছে। তো সবগুলোরই হচ্ছে মানে বড় সড়ো ডাউনসাইড আছে। আপনি যে অকটেন বুস্টারই কিনতে যান না কেন, একটা ফিউলের যে দাম, ফিউলের দামের থেকে অলওয়েজ হচ্ছে অকটেন বুস্টারের আপনার দাম বেশি পড়বে। তা আপনি ধরেন কথার কথা ডিরেক্টলি যদি 91 রনের অকটেন কিনেন, সেটা যেই দাম ভার্সেস আপনি 87 রনের একটা পেট্রোল কিনে দেন গিয়ে বুস্টার দিয়ে এটা হচ্ছে 91-এ নেওয়ার পরে আপনার ওভারঅল মিক্সচারটা পার লিটার যে দামটা পড়বে এটা অলওয়েজ হচ্ছে অনেকটুকু হাই থাকবে। তো এগুলো ইউজ করার কোনো মানে হয় না আনলেস ইউ অ্যাবসোলিউটলি নিড ইট। আমি স্টিল বিগেস্ট ডাউনসাইডের দিকে যাই নাই। দ্য বিগেস্ট ডাউনসাইড অফ ইউজিং অকটেন বুস্টার্স ইজ দ্যাট আমাদের অফ দ্য শেলফ যে প্রোডাক্টগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আপনার যে অকটেন রিয়াল অকটেন গেইনটা এটা 2 to 5 পয়েন্টস। মাথায় রাখবেন 2 to 5 পয়েন্টস মানে হচ্ছে 2 to 5 রন না, 2 to 5 পয়েন্টস মানে হচ্ছে 0.2 থেকে 0.5 রন। মানে কথার কথা আপনি কোনো একটা অকটেন বুস্টার আপনি ওখানে লেখা আছে যে এটা 5 পয়েন্ট হচ্ছে রনটা ইনক্রিজ করে। তা আপনি 87 রনের যদি পেট্রোল নেন সেটার মধ্যে যদি ওই বুস্টারটা প্রপার যতটুকু দেওয়া দরকার ততটুকু ইউজ করেন, অবভিয়াসলি এর বেশি ইউজ করতে পারবে না, করলে সেটা ক্ষতি। তো অতটুকু ইউজ করার পরে আপনার এটা এখন 87টা রনের যে ফিউলটা ওইটার 87.5 রনে হচ্ছে গেল। এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে কাজের চিন্তা করে দেখেন। এই অকটেন বুস্টারটা দেখেন, আপনার মোটামুটি প্রবাবলি সবাই হচ্ছে এটা সম্পর্কে জানেন, ব্র্যান্ডটা খুবই পপুলার লিকুইমলি। তো তাদের অকটেন বুস্টারটাও হচ্ছে অবভিয়াসলি হচ্ছে বিশ্বাসযোগ্য হওয়ার মতো, তাই না? কিন্তু না, আমি তাদের যে টেকনিক্যাল ডেটা শিট থেকে শুরু করে তাদের ওয়েবসাইট থেকে শুরু করে তন্ন করে খুঁজছি, কোথাও তারা হচ্ছে কতটুকু ফুল অকটেন নাম্বার ইনক্রিজ করে কোথাও লেখেনি। বহুত কষ্টে মষ্টে হচ্ছে এটা এক জায়গায় গিয়ে পাইলাম যে তাদের বুস্টার দুই ধরনের আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা বেশি অ্যাভেলেবল, এটা আরেকটা ক্যান হচ্ছে অ্যাভেলেবল আছে। তো দুইটাই হচ্ছে আপনার 2 to 4 পয়েন্টস হচ্ছে অকটেন রেটিংটা বাড়ায়। 2 to 4 পয়েন্ট মানে কি আপনার মাথায় রেখেন, এই অ্যাজ এ রুল অফ থাম্ব যেটা করতে হয়, যত পয়েন্ট লেখা দেখবেন যে একটা অকটেন বুস্টার হচ্ছে এত পয়েন্ট হচ্ছে অকটেনটাকে বুস্ট করতেছে, ওইটাকে 10 দিয়ে ভাগ করবেন। কেমন? তো 2 থেকে 4 পয়েন্ট মানে হচ্ছে 0.2 to 0.4। একটু আগেই যেটা বললাম যে আপনি যদি কথার কথা 87 ইউজ করেন, এই বুস্টারটা ইউজ করার পরে আপনার সেটা আলটিমেটলি 0.4-এ যাচ্ছে, কতটুক লাভ হইতেছে, তাই না? এর থেকে রাদার হচ্ছে আপনি যদি একটা হাই ইথানল ব্লেন্ড ইউজ করেন যেমন E85, ওইটার থেকে সাবস্টেন্সিয়াল অকটেন বুস্ট হচ্ছে আপনি পাবেন। তো তাও হচ্ছে কেন এটা আমরা ইউজ করি, আমাদের বাংলাদেশে যেহেতু বাজি ফিউল আমরা ইউজ করি, এটার মধ্যে আরও কিছু অ্যাডিটিভস আছে যেগুলো কিনা আমাদের ফিউল সিস্টেমটাকে ক্লিন করে। তো অ্যাকচুয়ালি হচ্ছে ক্লিনিংটা থেকে হচ্ছে মানুষ বেশিরভাগ বেনিফিটটা পায়, নট ফ্রম দ্য অকটেন বুস্ট। এটা হচ্ছে গেলে একটা। আর তবে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যদি যতটুকু পরিমাণে দেওয়ার কথা তার থেকে বেশি যদি ইউজ করেন তাতে ক্ষতি হতে পারে, কারণ এই বুস্টারটাতে অনেক হাই মিনারেল অয়েল কন্টেন্ট আছে। এটা টেকনিক্যাল ডেটা শিটে লেখা আছে যে 89%। ওইটা একটা ক্যারিয়ার, একটা স্টেবিলাইজার হিসেবে ইউজ করে ওকে। তাই এটা হচ্ছে যদি আপনি যদি ওভার ইউজ করেন আপনার ফিউল সিস্টেমে কিছু রেজিডিউ সে রেখে যাবে। আচ্ছা, এবার আরেকটা অকটেন বুস্টার দেখেন, এটা হচ্ছে ডাইনোটেপ। খেয়াল করে দেখেন
আপনি 5 গ্যালন তেলের মধ্যে পেট্রোলের মধ্যে যদি আপনি একটা ট্যাবলেট দেন, সেটা 10 পয়েন্ট হচ্ছে বাড়াবে। 10 পয়েন্ট মানে হচ্ছে একটা রন। আর যদি হচ্ছে 2টা ট্যাবলেট ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে টোটাল 17 পয়েন্ট বাড়াবে। 17 পয়েন্ট মানে হচ্ছে 1.7 রন। ডাইনো ট্যাবলেটটা হচ্ছে বিশ্বাসযোগ্য কেন? কারণ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং ল্যাব এটাকে হচ্ছে কনফার্ম করছে যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এতটুকু রন হচ্ছে আপনার অকটেনটাকে বুস্ট করে। আর তাছাড়া তাদের বুস্টার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্যাটালিটিক কনভার্টার বলেন বা অক্সিজেন যে সেন্সরটা আছে আপনাদের, ওটাতে কোনো ক্ষতি করবে না। এখন একটা ইন্ডিপেন্ডেন্ট ল্যাব টেস্ট করার কারণে হচ্ছে আমরা জিনিসটা হচ্ছে প্রমাণ শুদ্ধ পাইছি। এখন সব আমি যেটা বললাম অফ দ্য শেলফ যে অকটেন বুস্টারগুলো আছে না, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার 2 থেকে 4, 5 এর পয়েন্টের বেশি, মানে 0.2, 0.4, 0.5 এর বেশি অকটেনটাকে আপনার বুস্ট করবেন। এটা র্যাদার যেটা করে তারা হচ্ছে লিকুইমলি যে শুটারটা আছে না, অনেকটা ওইটার মতো কিছু অ্যাডিটিভস দিয়ে রাখে, যেটার কারণে আপনার ফিউল লাইন বলেন, আপনার ইনজেক্টর বলেন, এগুলাকে করে কি এটা ওখানে যদি আগের কিছু রেজিডিউয়াল যদি কিছু থাকে ওগুলা ক্লিন করার কারণে আপনার ফিউল ফ্লোটা হচ্ছে প্রপার হওয়ার কারণে আপনার দেখা যায় যে হচ্ছে ভেহিকেলটা হচ্ছে প্রপারলি রান করতেছে, একটা বুস্ট পায় এরকম লাগতেছে। এটাও কাইন্ড অফ হচ্ছে প্লেসিবো, অ্যাকচুয়ালি এটা ক্লিন হওয়ার কারণে এটা হইতেছে, নট বিকজ অফ দ্য বুস্ট। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা অবভিয়াস, তাও হচ্ছে আমি বলে নিই। সেটা হচ্ছে ওরা যেহেতু ওদের ইউসেজ প্যাটার্নটা দেখেন কীভাবে বলছে যে আপনার 5 গ্যালন 5 গ্যালন ফিউলের মধ্যে আপনার একটা ট্যাবলেট ইউজ করার কথা বলছে। মানে 5 গ্যালন মানে হচ্ছে আপনার অলমোস্ট 19 লিটার। তাও এখন আপনি চিন্তা করে দেখেন যে হচ্ছে 19 লিটারের মধ্যে আপনি একটা ট্যাবলেট ইউজ করতে হচ্ছে, তাহলে 12 লিটারের মধ্যে অবভিয়াসলি কতটুকু ইউজ করতে হবে? আপনি অর্ধেকটা থেকে সামান্য একটু বেশি। এখন পুরো ট্যাবলেটটা যদি দিয়ে দেন ওই যে ফুল 17 পয়েন্ট, ওইটা 17 পয়েন্টের আশেপাশে কিছু একটা বুস্ট দিবে আপনাকে। 17 পয়েন্টস অবভিয়াসলি গিভেন দ্যাট এটা হচ্ছে 1.7 রন, নট 17 রন অ্যাজ ইন আপনার 90 রনের ফিউলটা হঠাৎ করে এখন 107 রনের হয়ে গেছে, ওরকম কিছু না। তো 300 অ্যাসারের ইউজার যারা আছেন, যারা কিনা ইসি আপডেটের পরেও হচ্ছে দেখতেছেন হচ্ছে অকটেন বুস্টার ইউজ করা লাগতেছে, অকটেন বুস্টার ইউজ করি না। কারণ হচ্ছে আমি যেটা বললাম যে নিয়মিত যদি ইউজ করেন বুস্টার সেক্ষেত্রে হচ্ছে বাইকের কিন্তু ক্ষতি হবে। তো আপনি আপডেটের পরেও যদি হচ্ছে প্রবলেম পান তাহলে ডেফিনেটলি হচ্ছে আপনার বাইকে ফিউল সিস্টেমে কিংবা ফিউল পাম্প বা ইনজেক্টরও কোনো প্রবলেম আছে, হয়তো ময়লা ফিল নেওয়ার কারণে ওখানে ক্লগড হয়ে গেছে। আপনি এগুলো একটু ফুল ফিউল সিস্টেমটা একটাবার ক্লিন করান, বাইকটা প্রপার যদি ফিউলটা যদি তার পায় ডেফিনেটলি তার হচ্ছে আপনি পারফরমেন্সটা হচ্ছে পাবেন। আর যারা হচ্ছে ইসি আপডেট এখনও দেন নাই, হয়তো আপনারা এখনও সময় সুযোগ হয়ে ওঠে নাই, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ডাইনো ট্যাবের মতো প্রপার হচ্ছে ল্যাব টেস্টেড কোনো যে বুস্টার যেগুলো আছে ওরকম কিছু হচ্ছে ব্যবহার করেন। জাস্ট অফ দ্য শেলফ লিকুইমলির নামটা শুনলেই হচ্ছে মনে হইতেছে যেন এটার থেকে ভালো কিছু হতে পাবো। রেভনরের নাম শুনলেই মনে হচ্ছে যে আর এটা তো যেহেতু ইঞ্জিন অয়েল ভালো, আমি প্রবাবলি হচ্ছে তাদের বাকি যা কিছু আছে সব প্রোডাক্টই ভালো। ভাই সব প্রোডাক্ট ভালো না, প্রত্যেকটা কোম্পানি শিটি প্রোডাক্টও বানায় আবার ভালো প্রোডাক্টও বানায়। তো জাস্ট হচ্ছে ওই কোম্পানির ব্র্যান্ডিংটা আছে বলে ওইটা ট্রাস্ট করবেন এমন না। তো জাস্ট হচ্ছে ওই যেটা বললাম যে প্রপার ল্যাব টেস্টেড যে বুস্টারগুলো আছে সেগুলো দেখে তারপর হচ্ছে ইউজ করেন। এতে করে হচ্ছে আপনি ধাক্কাধাক্কি টাইপসের যে প্রবলেমগুলো কিছুটা হলেও মিটিগেট হইতে পারে যদি আপনি ভালো পাম্প থেকে হচ্ছে ফিউল নেন। এখন কথার কথা, আপনি যদি 87 রনের কোনো এত বাজে ফিউল পাইছেন যে সেটা 85 রনের, কথার কথা ওই জিনিসে হচ্ছে আপনার বাইক ভাই ডেফিনেটলি ধাক্কাবে, কিচ্ছু করার নেই। ওই ফিউল দিয়ে আপনার 150 সিসির বাইকও কোথায় কোথায় চলবে। তা আমরা শেষের দিকে অলমোস্ট চলে আসছি। একটা মজার জিনিস দিয়ে হচ্ছে ক্লোজিংটা টানি, সেটা হচ্ছে ইসি আপডেটের যে জিনিসটা আপনারা প্রবাবলি 300 এসআর ইসি আপডেট নিয়ে অনেকে হচ্ছে দেখবেন মজা করতেছে যে বাইকটা 300 এসআর থেকে এখন 250 এসআরে পরিণত হয়েছে পাওয়ার লস হয়ে। অনেকে হচ্ছে বলতেছে ভাই অনেক পাওয়ার ড্রপ করছে, বাইক হচ্ছে 150 সিসির মতো এরকম চলতেছে ওরকম চলতেছে। আমি শুনে তো আচ্ছা এরকম তো হবার কথা না। আচ্ছা ওই ফিউল সিস্টেম হয়তো ক্লগড হয়ে হয়তো কিছু পারফরমেন্স ফল্ট করতে পারে, তারা হয়তো ময়লা ফিউল নিয়েছিল ওটার কারণে প্রবলেম হইতে পারে। অনেকে আছে আপনি ময়লা ফিউল নিয়ে তো হচ্ছে 200, 2000, 2500, 3000 চালাই ফেলছে, ডেফিনেটলি ক্ষতি হবে ফিউল সিস্টেমে, তাই না? যদি ক্লিন না করে থাকে। কিন্তু
দেখা যাচ্ছে কি অনেক ইউজারই হচ্ছে বলতেছে যে আমার পাওয়ার ফল করছে। আমার কাছে একটু অবাকই লাগতেছিল যে আমার টেস্টে তো হচ্ছে এরকম কিছু আমি পাইলাম না। আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে দেখলাম যে তারা বলতেছে আরে বাইক তো ইসি আপডেটের পরে এখন পাংখা মাখনের মতো উড়ে ধুইরা চলে। ওকে ফাইন। হঠাৎ করে হচ্ছে সবাই যেই হচ্ছে আমার পাওয়ার ফল করছে এগুলো নিয়ে একটু সারা শব্দ হইলো। এই কন্টেন্ট ক্রিয়েটরদেরও হচ্ছে এখন হঠাৎ করে সুর চেঞ্জ হয়ে গেছে। তারা বলতেছে যে যে হ্যাঁ আমার বাইকে পাওয়ারফুল করছে, সিএফ ভালো না, এই না সেই না। তো রিসেন্টলি কিছু 300 এসআর ইউজার দেখলাম, তারা তাদের টপটা হচ্ছে চেক করছে। চেক করে আমি এরকমও ক্লেম পাইছি 155 157 এরকম তারা পাচ্ছে। রাস্তা শেষ হয়ে যাওয়াতে আর উঠাইতে পারে নাই, মানে রাস্তা থাকলে তারা আরও উঠাইতে পারতো। আর আরেকজন হচ্ছে দেখলাম, মানে উনি বলতেছেন যে ওনার 250 এসআর দিয়ে 300 এসআর সাথে হচ্ছে পাশাপাশি হচ্ছে একটা ড্র্যাগ রেস দিয়েছেন কাইন্ড অফ। তো সেক্ষেত্রে যেটা হয়েছিল যে ওনার 250 এসআরটা নাকি হচ্ছে আগে ভাগে বের হয়েছে। ওনার ক্লেমটা যদি আমরা বিশ্বাসও করি, উনি যেটা পরবর্তী যেটা শেয়ার করলেন যে ইনিশিয়ালি বের হওয়ার পরেও 300 এসআর পিছন থেকে কোনো একটা ধরে ফেলছে, ধরে এরপরে পরে ওভারটেক করে চলে গেছে। এখন এটা কেন, এটা মনে আছে আপনাদেরকে আমি আমার ভিডিওতে এটাও বলছিলাম যে এই বাইকটাতে তারা যে জায়গাটাতে হাত দিছে সেটা হচ্ছে নক প্রোন যে আরপিএমটা, অর্থাৎ হচ্ছে আপনার লো এন্ডের যে আরপিএমটা, ওইটাতে যদি আপনি হাই লোড ফেলেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইসিউটা হচ্ছে আপনাকে ওই পুশ করতে দিবে না তাকে। তো এক্ষেত্রে হচ্ছে এটা মিটিগেট করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি এটাও লাস্ট ভিডিওতে বলছি, তাও আবার বলতেছি যে বাইকটাকে হাই আরপিএমে রাখবেন। হাই আরপিএমে রাখলে তখন সে হচ্ছে তার যে আগের যে ফিউল ম্যাপিংটা আছে ওইটার মতোই সে আচরণ করবে। তখন কিন্তু আপনি বাইকের আগের যে থ্রটল রেসপন্সটা পাইতেন এক্স্যাক্টলি ওই রেসপন্সটা পাবেন। তো আপনি যদি ওভারটেক করতে যান, আপনি গিয়ার আপ করে হচ্ছে লো আরপিএমের দিকে যায়েন না, সেক্ষেত্রে হচ্ছে আর এটা লাগিং দ্য ইঞ্জিন বলে আর কি। আর ইঞ্জিন লাগ করাটাও হচ্ছে কিন্তু আপনার ভালো না, এক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনে ক্ষতি হয়। তো যেটা করবেন হচ্ছে অলওয়েজ চেষ্টা করবেন আপনার ইঞ্জিনটাকে হচ্ছে তার যে পিক টর্ক, এক্ষেত্রে 300 এসআর ক্ষেত্রে এটা হচ্ছে 6,500 আরপিএম। তো এই পিক টর্কের আশেপাশে হচ্ছে রাখা। অ্যাকচুয়ালি শুধু 300 এসআর না, এটা যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে এটা সত্যি। আপনি যে কোনো বাইক বলেন, যে কোনো গাড়ি বলেন, তাকে যদি পিক টর্কের আশেপাশে রাখেন না, বার্নগুলো সবসময় প্রপার হয় সেক্ষেত্রে, আর কোনো রেজিডিও যাবে না, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা হচ্ছে হেলদি থাকে। তো এটার কারণে আপনার হ্যাঁ ফিউল কস্ট একটু বেশি আসবে অবভিয়াসলি, কিন্তু এই এক্সট্রা যে ফিউল কস্ট আসতেছে, এই ফিউল কস্টের এগেইনস্টে আপনার ইঞ্জিনটা যে অনেক দিন ধরে হেলদি থাকতেছে, আপনার রিপেয়ার কস্ট কমে যাইতেছে, দুইটা কিন্তু হচ্ছে ম্যাসিভ একটা ডিফারেন্স থাকে। তো যে কারণে এক্সট্রা ফিউল যাক, আপনার এক্সট্রা টাকা যাক, বাট আলটিমেটলি যেটা হবে ইন দ্য লং রান আপনি হচ্ছে ইঞ্জিনটাকে অনেক দিন ধরে হচ্ছে সেম পাওয়ারটা আপনি পাবেন, সেম আউটপুটটা হচ্ছে আপনি পাচ্ছেন, প্লাস হচ্ছে ভেতরকার কম্পোনেন্টসগুলো ক্লিন থাকতেছে, ক্লিন থাকার কারণে মেনটেনেন্স কস্টটা হচ্ছে অনেকটুকু কমে আসবে। জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল আছে ফোর্ট9, আমি হচ্ছে অনেক দিন ধরে তার ভিডিওগুলো দেখি। তার একটা ভিডিওতে দেখবেন ও একটা কথা বলছিল যে ইউ পেইড ফর দ্য হোল ট্যাকোমিটার, সো ইউজ দ্য হোল ট্যাকোমিটার। অর্থাৎ বেসিক্যালি সে বলতেছে আপনি আপনার বাইকটা রেড লাইন করা নিয়ে যদি ভয় পান, ডোন্ট ফিয়ার ইট। যেমন এই 300 এসআর বাইকটা, এটা 13,000 আরপিএম পর্যন্ত যাইতে পারে। ওরা করছে কি এটা 10,000 লক করে এটা সুন্দর মতো দিয়ে দিছে। তবে টেম্পারেচারটা দিকে একটু খেয়াল রাখেন, টেম্পারেচার যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে বাইকটাকে একটু রেস্ট দিন। এটা গেল একটা। আর এটা স্পোর্টস বাইক বলে আমি সাজেশন দিচ্ছি, আপনি এখন তাই বলে গিয়ে এখন কমিউটার একটা বাইকের মধ্যে গিয়ে 24 ঘন্টা হচ্ছে রেড লাইন করবেন, ওটা করেন না, ওইটা কিন্তু ক্ষতিকর হবে। এনিওয়ে, বহুত বক করে ফেলছি। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব। আপনারা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা যদি গ্রো করে আমি আমার প্রোডাকশন কোয়ালিটিটা বাড়াতে পারবো, আপনাদেরকে হচ্ছে আরও ইনফরমেটিভ ভিডিও প্রপার ওয়েতে হচ্ছে প্রপার প্রেজেন্টেশন দিয়ে যাতে আপনাদের বুঝতে সোজা হয় ওরকম করে হচ্ছে বানাইতে পারবো। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।